সংগ্রাম আছে, সেই সঙ্গে আছে সময়ের বাস্তবিক রাজনৈতিক পরিস্থিতি। সবকিছুর মিশেলে নির্মিত হয়েছে দেলুপি। আজ দেলুপি নিয়ে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম, অদিতি রায় এবং চিরঞ্জিত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তাওকির ভাই, শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার স্বপ্নের প্রজেক্ট, আপনার প্রথম সিনেমা দেলুপি প্রেক্ষাগৃহে এলো, কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো, মানুষজন এত ভালোবাসছে। ছবিটা তো ঢাকায়, মানে ঢাকা সহ সারা বাংলাদেশে রিলিজ হওয়া মাত্র 2 দিন, আজকে মানে 3 নাম্বার দিন। তো 2 দিনেই যত মানুষ এটা নিয়ে কথা বলেছে, এটাকে ভালোবেসেছে, লিখেছে, এটা মানে খুবই অ্যাপ্রিসিয়েটিং, খুবই অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স। অদিতি, খুলনায় মুক্তি পেল 7 দিন আগে। 7 দিন পর সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আমরা সিনেমাটি দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তটাতে কি মনে হচ্ছে? এই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না, আমার খুবই ভালো লাগতেছে। আর কি বলবো, আমার যে অনুভূতি সেটা আসলে বলার মতো না। চিরঞ্জিত, যদি একটু আপনার কাছে জানতে চাই, স্বপ্নের কতটুকু কাছাকাছি পৌঁছাতে পারলেন? ভাই, আমাকে এই ছবিতে আমাকে অভিনয় করার সুযোগ দিয়েছে, এটাই আমার কাছে বড় পাওয়া। এটা আমার কাছে স্বপ্নের মতো, আমি এক প্রকার স্বপ্নের ভিতরেই আছি আর কি। কখনো ভেবেছিলেন বড় পর্দায় নিজেকে দেখবেন? না, এটা আমি কখনোই স্বপ্নেও ভাবিনি যে আমি নিজেকে বড় পর্দায় দেখবো। এটা আমারই স্বপ্ন হিসেবে বাস্তব হচ্ছে আর কি। তাওকির ভাই, অনেক মানুষ আছে যে জীবনকে নানাভাবে দেখতে চায়, কিন্তু জীবন সংগ্রামে আমরা অনেক কিছুই করে উঠতে পারি না। সেই জায়গা থেকে আপনি অনেক স্বপ্নবাজ মানুষের স্বপ্ন পূরণে যেমন এগিয়ে এসেছেন, পাশাপাশি আসলে যারা কখনো ভাবতে পারেনি বড় পর্দায় নিজেদের দেখবে, তাদেরকে আপনি বড় পর্দায় নিয়ে এসেছেন। এই চ্যালেঞ্জটা কতটুকু ছিল আপনার? দেখেন, নতুন যে কোনো ধরনের কাজেই তো চ্যালেঞ্জ থাকে। সো ধরেন একদমই নতুন মানুষজন, নন অ্যাক্টার্স, তারপর ক্যামেরার পিছেও অলমোস্ট আমরা সবাই নতুন, এবং মানে বিগ স্ক্রিনের জন্য কাজ করা। তো এটা মানে ধরেন ওইটাই তো থ্রিল, যে মানে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ আছে এবং প্রত্যেকটা জায়গায় আসলে ওইটা উতরায় যেতে হবে। তো ওইটাতেই আসলে বেশি মজা। আচ্ছা, এই যে আপনি দেলুপি বানাবেন, এই ভাবনাটা কখন মনে হলো আপনার যে এটা আসলে বানানো উচিত? দেলুপির ভাবনাটা তো আসলে আসছে একদমই ইনিশিয়ালি, অগাস্টে 24-এ যখন বন্যা হলো তখন। কারণ এটা তো ইনসিডেন্টাল সিনেমা, আগে থেকে এটার কোনো পরিকল্পনা বা কোনো ইয়ে ছিল না। সো সময়ই আমাদেরকে আসলে ওইখানে নিয়েছে, এবং এটা এটা সময়ই ডিসাইড করেছে যে আমাদের কি করা উচিত। আমরা শুধু সেটার সাথে স্টেপ আপ করছি আর কি। আচ্ছা, এই যে একটা গল্প না ভেবে সেখানে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে মিশে একটা সিনেমার গল্প লেখা, এবং যে সিনেমা দিয়ে আসলে বড় পর্দায় আপনার অভিষেক, তো সবকিছু মিলে অবশ্যই প্রথম সবকিছুই অনেক এক্সাইটমেন্ট থাকে এবং পরিকল্পনাটাও অনেক বিশাল থাকে। তো সেই জায়গা থেকে এত বড় চ্যালেঞ্জটা নেওয়ার সাহসটা কোথায় পেলেন আপনি? মানে পুরো চ্যালেঞ্জটাকে কখনো একসাথে আমরা দেখি না আর কি, আমরা ভেঙে ভেঙে দেখি যে আচ্ছা আগামী 3 দিন আমাদের এতটুকু কাজ করতে হবে, এটা 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 করতে হবে, এটা এটার জন্য এটা এটা করতে হবে। আমরা শুধু ওইটুকু ভাবি, ওইটুকু দেখি। মানে লার্জার স্কেলে যে পুরো জিনিসটাকে দেখা এবং সেটাকে তখন পাগল পাগল লাগবে ভাই। কারণ এত বড় একটা জিনিস, এত বড় ম্যাসিভ একটা সিনেমা, সেইটাকে আবার এইরকম একটা জায়গায় নিয়ে আসা। সো আমরা কখনো ওইটাকে ওইভাবে দেখতে যাই না, আমরা দেখতে যাই যে আচ্ছা আমাদের এইটা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে, সেটার জন্য আমাদের এইভাবে করে আগায় যেতে হবে। সো আমরা সেই চেকলিস্ট ফিল আপ করতে 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 আগাইতে আগাইতে এখানে আর কি। আচ্ছা ভাইয়া, আপনার এই সিনেমাতে কিন্তু বেশ কয়েকটা বিষয় আছে। আপনার প্রাকৃতিক দুর্যোগ আছে, সময়ের বাস্তবিক রাজনৈতিক পরিস্থিতি আছে, প্রেম ভালোবাসা আছে। কিন্তু আমি যদি নির্মাতার জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে অবশ্যই প্রত্যেকটা এলিমেন্ট অনেক স্ট্রং, কিন্তু এই সিনেমার বা এই গল্পের সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটি? এই গল্পের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে ওই ফিলিংসটা, যে আসলে দিন শেষে এটা একটা ইউনিটির গল্প। এবং দিন শেষে এই ছবি দেখে ধরেন আপনি ফিল করতে পারবেন এই যে যতগুলো জায়গা, এই যতগুলো মানে এই খণ্ড গল্প এক জায়গায় হচ্ছে, সেটা আপনাকে একটা পরিণতির দিকে নিয়ে যায়, একটা সমাধানের দিকে নিয়ে যায়, একটা ইউনিটির দিকে নিয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে
ওইটাই এই গল্পের সবচেয়ে বড় পাওয়ার এবং সবচেয়ে ইনহ্যান্স করার জিনিস আর কি। অদিতি, আপনার কাছে একটু জানতে চাই, এর আগেও আপনি মঞ্চে উঠেছেন, কিন্তু এখন যখন বড় পর্দায় আপনি আছেন, দুই জায়গার মধ্যে আপনি পার্থক্যটা কি দেখছেন? দুই জায়গার পার্থক্য তো আলাদা আছে, কারণ এটা ক্যামেরার সামনে আর ওটা সরাসরি দর্শকের সামনে। তো সেই দিক থেকে একটু ভয় লাগতো, কিন্তু তারপরেও আমার তো অভিনয় সম্পর্কে জ্ঞান আছে, এর জন্য আমার বেশি একটা সমস্যা হয়নি, ভালোই লাগছে দুটোই। আচ্ছা, মঞ্চে যখন অভিনয় করেন তখন তো আসলে একদম প্রপার অভিনয়টাই দিতে হয় হ্যাঁ। এবং কোনো রিটেক দেওয়ার সুযোগ থাকে না, না। কিন্তু ক্যামেরার সামনে তো আপনি বিভিন্ন সময় রিটেক দেওয়ার সুযোগ পেতেন। হ্যাঁ, তো হ্যাঁ। কোনটাকে সহজ মনে হয়েছিল আপনার? এটাকেই সহজ মনে হয়। তার মানে যদি গল্প সেভাবে চায়, গল্প অদিতিকে ডিমান্ড করে, তাহলে আমরা অদিতিকে সামনেও সিনেমায় পেতে পারি। অবশ্যই। তো আরেকটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই, যে এই যে যখন সিনেমার কথা হলো, তখন কি আপনি প্রথমে জানতেন এটা বড় পর্দায় মুক্তি পাবে বা এটা না, না। সিনেমা একটা শুটিং হবে, এটা কি কখনো ভেবেছিলেন? আমি এটা কখনোই ভাবতে পারিনি, আমি অতটা বুঝিওনি যে এটা এরকম কিছু একটা হবে। যখন আপনি শুনলেন যে এটি একটি বড় আকারের প্রজেক্ট বা এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পাবে, তখন আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করলেন? জানি না, আমি তখনও বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি করব, আর এটা যে এত দূর আসবে এটা আমি সত্যি কখনো ভাবতেই পারিনি। তো সেই দিক থেকে তো মানে বলারই ভাষা নেই যে কতটা ভালো। তো চিরঞ্জিত, এর আগে তো আসলে বিভিন্ন সময় কোনো সিনেমা যখন মুক্তি পায় নিশ্চয়ই হলে গিয়ে দেখেছেন। প্রথম সিনেমা আমি হলে গিয়ে আমার সিনেমা দেখছি। আচ্ছা, মানে খুবই দারুণ ব্যাপার। কিন্তু আপনার অভিনীত প্রথম সিনেমা, প্রথমবার হলে যাওয়া। প্রথমবার হলে যাওয়া, তাও আমার সিনেমাতে আমি দেখেছি, আমি এর আগে কোনো সিনেমা হলে যাইনি। আচ্ছা, তো যখন বড় পর্দায় প্রথম নিজেকে দেখলেন, ঠিক সেই সময়টাতে মনে কোন বিষয়টা আপনাকে নাড়া দিয়েছিল বা কি মনে হয়েছিল, যে সত্যি কি এটা আমি? মানে ওই ওই সময় বলার মতো মানে ভাষা কিছু নাই, যে অডিয়েন্স দেখছে, অডিয়েন্স আমার অভিনয় দেখে চিৎকার করছে, মানে আনন্দ, তাদের ভিতরে আনন্দ বের করতেছে, মানে এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার সিনেমা দেখতেছি, অডিয়েন্স আমাকে সাপোর্ট করতেছে, এটা আসলে আচ্ছা, বলার মতো যে না। মানুষটার জন্য আপনার জীবনের এই প্রাপ্তি, সেই মানুষটি এখন আপনার সামনে বসে আছে, আপনার সেই মুহূর্তের অনুভূতি যদি এখন তার কাছে শেয়ার করতে বলি, কি বলবেন তাকে? আমি এক কথাই বলবো, দাদা আপনাকে অনেক ভালোবাসি, তাই ছাড়া আর আপনি আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন, এই পর্যন্ত নিয়ে আসছেন, এর জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনার যেহেতু প্রথমবার সিনেমায় অভিনয় করা, মানে এর আগে কখনো মঞ্চে অভিনয় করেছেন? হ্যাঁ, আমি নাটক, থিয়েটার এগুলো আগে থেকেই করি, ছোটবেলা থেকে আমি অভিনয় করি, কিন্তু ক্যামেরার সামনে এটা আমার প্রথম কাজ। আচ্ছা, প্রথম যখন শুনলেন আপনি এখানে অভিনয় করবেন, ঠিক সেই মুহূর্তটাতে কি মনে হয়েছিল আপনার? মানে ওই সময় যখন ভাইরা আমাকে বলল যে তুমি, মানে ভাইরা আসলো আমাকে বলল যে তুমি এটা করো, একটা অডিশন দাও, দিলাম। তো তখন আমার কোনো আইডিয়া ছিল না, আমি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, ভাইয়ের হাতে ক্যামেরা ছিল, আমি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি আর হাসি করতেছি, মানে ওই সময় আমার কোনো ছিল না। তারপর আমার অভিনয় দেখলেন ওরা, দেখে বললেন তুমি কি পারবা? বললাম হ্যাঁ ঠিক আছে পারবো, তারপরে ওনাদের সাপোর্টে আর কি। আচ্ছা, তাওকির ভাই, আপনার কাছেই জানতে চাই, এই যে বিভিন্ন ক্যারেক্টারগুলো যখন আপনি বাছাই করছিলেন, গল্প লিখছিলেন এবং ক্যারেক্টার বাছাই করছিলেন, লোকেশন বাছাই করছিলেন, সবকিছু আপনাকে একসঙ্গেই করতে হচ্ছিল, এই দুজন মানুষকে আপনি কিভাবে খুঁজে পেলেন? ওরা যেরকম সরলভাবে গল্পটা বললো না, যে আসলে এটার আকার কি, এটা কোথায় যে পৌঁছাবে, এই সব কিছুর চেয়ে আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল যে ইনভলভমেন্ট। মানে ধরেন, থাকে না যে আমি যদি প্রথমেই চিন্তা করি আমার সমুদ্র পাড়ি দিতে হবে, এটা অনেক কঠিন লাগে। তো ধরেন আমরা খুব সরলভাবে নিছি, ধরেন আমাদের অদিতির সাথে দেখা হচ্ছে ও যে যাত্রাপালায় অ্যাক্টিং করে সেইখানেই আর কি ওর সাথে দেখা হয়েছে, ওকে আমরা সরলভাবে বলছি আমরা এরকম একটা সিনেমা, আমরা ওখানে গেছি এই জন্য। তো আমরা ধরেন নায়ক আর নায়িকা, আমরা যেই রেফারেন্সিং থেকে নায়িকাটা নিচ্ছিলাম, মানে এগুলো তো সবই সত্য ঘটনা। সো ওইখানে আমরা এই ইনোসেন্সি খুঁজছি, কিন্তু গ্রামে আমরা এরকম মেয়ে কোথায় পাবো? তো পরে অদিতিকে পেলাম, অদিতিকে বললাম যে তুমি এরকম অ্যাক্টিং করতে চাও কিনা। তো ধরেন আমাদের এত বাজে অবস্থা যে আমরা যে একটা হিরো নিব সেই হিরোটাও পাওয়া যাচ্ছে না।
ওকেই আমরা বললাম যে তোমার কোনো বন্ধু টন্ধু আছে যারা অ্যাক্টিং করতে পারে। তো ও তখন ওর 2টা বন্ধুকে সাজেস্ট করলো, আমরা আরো কিছু ছেলে নিয়ে আসলাম, ওদের অডিশন করলাম। তো এই তো এইভাবেই আর কি। সেটা তো অদিতিকে পাওয়ার গল্প আমরা জানলাম, কিন্তু চিরঞ্জিতকে কিভাবে- চিরঞ্জিতকে অদিতি নিয়ে আসছে। আচ্ছা। ওকে বলছিলাম যে তোমার কোনো বন্ধু টন্ধু আছে কিনা, তো ও নিয়ে আসছে আর কি। আসলে আপনি তো যে জায়গাটাতে শুটিং করেছেন এমনিতেই তো সেখানে প্রাকৃতিক দুর্যোগের একটা প্রকোপ আছে, পাশাপাশি সেই সময়ের পরিস্থিতিটাও কিন্তু আসলে আপনার অনুকূলে প্রতিকূলে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। তো ওই জায়গাটাতে শুটিং করতে আপনার চ্যালেঞ্জ কেমন ছিল? ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মানুষ খুব অদ্ভুত প্রাণী, যেখানে থাকে তারা খুব অ্যাডজাস্ট করে নেয়। ধরেন আমরা তো শহরে থাকি, নোনা পানির সাথে আমাদের পরিচয় নাই, তারপর আহ, এত কাদা পানি এটা তো দেখিনি আর কি, এবং ওই কাদায় হাঁটাটা আসলে এটা আলাদা ট্রেনিং। তো প্রথম দিন ধরেন আমাদের 300-400 মিটার যেতে 3.5-4 ঘন্টা লাগছে। এখন আমি চোখ বন্ধ করে হাঁটতে পারবো। তো ধরেন এইটা পুরাটাই এরকমই ছিল। আমরা ওখানে থাকতে শুরু করছি কারণ আমরা তো একটা পরিকল্পনা নিয়ে গেছি। সো আমাদের কাছে ব্যাক অফ করার কোনো সুযোগই নাই। সো আমরা ওই সিস্টেমের ওই সোসাইটির অংশ হয়ে গেছি, ওই আলো বাতাস আমাদের হয়ে গেছে। সো আলাদা কোনো চাপ ফিল করিনি। কিন্তু হ্যাঁ, চ্যালেঞ্জেস তো ছিলই ভাই। ধরেন পুরাটা সিনেমার 80% হেঁটে শুট করতে হয়েছে। সেটা 10 কিলোমিটার হোক, সেটা 5 কিলোমিটার হোক, সেটা কাদার হোক, মাটির হোক, শক্তপথ হোক, যাই হোক, পুরাটাই হেঁটে করতে হয়েছে। তো এখন এতগুলো মালসামানা, ছোট্ট একটা ইউনিট, সবাই মিলে এটা ক্যারি করে একটা জায়গায় যে এটা শুট করা আবার আসা, মানে ধরেন ট্রাভেলটাই তো এক ধরনের চ্যালেঞ্জ। সো বাকি চ্যালেঞ্জ বাদই দিলাম। আপনার কথায় আমি যেটা বুঝলাম যে আসলে সেভাবে কোনো সমস্যা হয়নি, কারণ পরিবেশটা আপনাদের নতুন ছিল, কিন্তু সেই প্রকৃতি এবং প্রকৃতির মানুষগুলো আপনাদেরকে আপন করে নিয়েছিল। এর বাইরে আপনার কোনো প্রতিবন্ধকতা এসেছে কিনা? এইরকম প্রজেক্টে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা আসে। সেটা ধরেন যে কোনো কিছু করতে গেলেই আসে কিন্তু। আর তারপর এই ধরনের একটা আনকনভেনশনাল জোন, যেখানে কেউ শুটিং এর আগে দেখেনি বা করেনি, বা কোনো আইডিয়াও নাই সিনেমা নিয়ে। চিরঞ্জিত যেটা বলছে, চিরঞ্জিত তো ওই ইউনিয়ন থেকেও আরো শহরের দিকে থাকে সে, আর এটা আরো অনেক ভেতরের একটা গ্রাম। সো চিরঞ্জিত যেটা বলতেছে যে ওর সিনেমা দেখারই অভিজ্ঞতা নাই। সো এই গ্রামের মানুষের কথা ভাবেন। সো ওই জায়গায় কাজ করতে যেটা হয়েছে যে সবার সাথে এটা নতুন অভিজ্ঞতা ছিল। সো এই প্রত্যেকটা মানুষকেই আসলে আমাদের একভাবে বুঝাতে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে উনারাও খুবই আন্তরিক ছিলেন, আমাদেরকে গ্রহণ করেছেন, আমরাও উনাদের সাথে যে সেট হয়ে গেছি ওনাদের হাওয়া বাতাসে। সো এই জন্য আসলে ওই ধরনের বড় কোনো মানে ইয়ের মধ্যে আমরা পড়িনি, ঝামেলা। প্রকৃতির কাছে গিয়ে প্রত্যেকেই কাদামাটি হয়ে গেছে, প্রকৃতির সঙ্গে মিশে গেছে। কিন্তু তাকির ভাই, আপনার এই সিনেমা নির্মাণের পেছনে যে গল্পটা আছে তার বাইরেও আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আপনার সিনেমার প্রচারণার বিভিন্ন আঙ্গিক। মানে বর্তমান সময় কিন্তু আমরা দেখি না আসলে সিনেমার প্রচারের ক্ষেত্রে এত ইউনিক আইডিয়া বের করা হয়। তো এই ভাবনাগুলো নিয়ে একটু জানতে চাই। এই ছবিটা আসার আগ পর্যন্ত হয়তো বাংলাদেশের মানুষ কখনোই ভাবেনি এই ধরনের নন অ্যাক্টর অ্যাক্ট্রেস এইভাবে আসবে। যদিও আমি বলতেছি না যে এইরকম কাজের আগে হয়নি, এর আগে আরও এরকম ছবি হয়েছে। সাতাও আমরা দেখেছি, হলে এসছে, কুড়াপক্ষীর শূন্যে ওরা এসছে। কিন্তু আমরা প্রথমেই ভাবছি যে আমরা কখনোই নিজেদেরকে ওই জায়গায় লিমিটেড করতে চাই না, যে এইটা একটা আর্ট ফিল্ম, এটা একটা আর্টি সিনেমা, এবং এটা থেকে অডিয়েন্সের এক ধরনের দূরত্ব থাকবে, রেগুলার অডিয়েন্সের, যারা রেগুলার সিনেমা কনজিউম করে বা যারা আসলেই সিনেমা দেখতে চায়, তো ওদের পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। তো আমরা যখনই খুঁজতে গিয়েছি যে কারা আসলে ছবির মার্কেটিং করে, প্রমোশন করে, তখন আমরা যে দেখছি যে আসলে আমরা এটা খুঁজে পাচ্ছি না ঠিকঠাক। কারণ ওইভাবে প্রফেশনালি একদম এক্স্যাক্ট এই কাজটা করে এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম। তো পরে আমাদেরই কিছু বন্ধু বান্ধব যাদেরও সিনেমা এক্সপিরিয়েন্স নাই, প্লাস আমরা সবাই মিলে আমরা ক্যাম্পেইন প্ল্যানগুলো করি। তো যেটা হয়েছে যে আমরা তো ভাই নতুন, সো এই জন্য আমরা যা করতেছি মানুষের মনে হচ্ছে যে আচ্ছা ওরা তো নতুন করতেছে, কারণ আমাদেরও তো পূর্ব এক্সপিরিয়েন্স নাই। সো আমাদের যা মনে চাচ্ছে, যা ভালো লাগতেছে, সেইভাবে আমরা পুরোটা সাজাইছি, আমরা করতেছি। আচ্ছা তাওকির ভাই, আরেকটি বিষয়, আমরা দেখি যে আসলে যদি একটু পেছনে ফিরে তাকাই, আমাদের দেশে অনেক গুণী নির্মাতা আছে, তারা অনেক অসাধারণ সিনেমা বানাচ্ছে, দেশীয় গল্পের প্লটেও তারা অনেক ভালো সিনেমা বানাচ্ছে, এবং যেগুলো
আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমাদৃত হচ্ছে, এবং আমরা দেখি যে অনেক নির্মাতার সিনেমা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ঘুরে কিন্তু দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় না। দেলুপি দেখার পর যেটা মনে হলো যে আপনি এটা দেশের মানুষকে দেখানোর জন্য সিনেমাটি বানিয়েছেন। তো আপনার মাথায় আসলে এই ভাবনা কেন এলো? বা আপনি তো চাইলে বিভিন্ন ফেস্টিভ্যালে এই সিনেমাটা নিয়ে যেতে পারতেন, তারপর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আপনি মুক্তি দিতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি সরাসরি দেশের মানুষের কাছে কেন পৌঁছে দিতে চাইলেন? আমার কাছে সবসময় মনে হয় কি যে দেখেন, মানে আমি আমার ছোট জায়গা থেকে বলি, আপনি রাজশাহীতে মানুষজনকে জিজ্ঞাসা করবেন, বলবে হ্যাঁ শাটিকা ওটা তো আমাদেরই প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ আমাদের সিরিজ। বলবে যে হ্যাঁ ওখানে উমুক কাজ করছে না, ও তো আমার উমুক হয়, ওই ডায়লগটা শুনেছিস, পুরা ছড়ায় গেছে বেটা। আচ্ছা, এই যে ওনারশিপ, এটা আপনি জার্মানিতে পাবেন না, আপনি ইউরোপের কোনো দেশ, আমেরিকা কোথাও পাবেন না। এটা আমাদের। সো যেটা আমাদের সেটা আমাদের আগে টেস্ট করতে হবে। তো আমরা এই জন্যই আগে এখানে টেস্ট করছি। বাংলাদেশের ছবি, বাংলা সিনেমা বাঙালি আগে দেখবে, তারপর পৃথিবীর অন্যরা ইন্টারেস্টেড হলে তারাও দেখবে, তারাও দেখাবে, এবং ওয়ার্ল্ড সিনেমার মানুষজন, গ্লোবাল ইন্ডাস্ট্রির লোকজন দেখবে আর কি। এবার একটু আমি আমাদের গুণী দুই অভিনয় শিল্পীর কাছে আসতে চাই। আমরা তো সিনেমায় আপনাদের কেমিস্ট্রি দেখেছি, আমি ঠিক এই মুহূর্তে আপনাদের দুজনের কেমিস্ট্রিটা দেখতে চাই। যে কোনো একটা সিন, যে কোনো একটা সংলাপ, বা আপনাদের যে কোনো একটা মুহূর্ত আপনারা ক্রিয়েট করবেন। হয়, তুমি তো চাও আমি জলে ডুবে মরে যাই। আরে না, তুমি কেন জল ডুববা? জল বাড়ুক, আমি আসতেছি। জল বাড়লে তুমি আর আসতে পারবা? কেন জল বাড়ি আসতে পারবো না? জল বাড়লে আমি চলে আসবানি। হয়, তুমি তো চাও আমি জলে ডুবে মরে যাই, তুমি তো আমার ভালোই বাসো না। তুই এরম কথা বলি কেন? তুই যে আমার আর কত জ্বালাবি। অসাধারণ, মানে আমার মনে হচ্ছিল আমিও ঠিক সেই জায়গাতে পৌঁছে গেছি, এবং এই দুটো মানুষের এই যে মিষ্টি একটি মুহূর্ত নিশ্চয়ই আপনি অনেকবার অভিভূত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ একদম। মানে হ্যাঁ, মানে ধরেন ফিল্মটা তো নানান ভাবে দেখা যায় ভাই, তো এইটা আসলে অনেক ভাবে টেস্ট করা যায় আর কি। একদম ধরেন শুরু থেকে যখন এটা লেখা হচ্ছে তখন একভাবে মাথায় যখন চলছে, তখন আবার যখন ওদের একটা কেমিস্ট্রি ডেভেলপ করে, যখন ক্যারেক্টার হয়ে ওঠে ওরা, অদিতি থেকে নূপুর, চিরঞ্জিত থেকে পার্থ, তারপর এটা স্ক্রিনে, হ্যাঁ মানে এটা অদ্ভুত অভিজ্ঞতা ভাই। মানে স্টেপে স্টেপে আসলে এটা টেস্ট করা যায়। আচ্ছা তাওকির ভাই, আপনি কিন্তু বলছিলেন যে আপনি কাজটাকে প্রথমে সমুদ্র ভাবেননি, তাহলে হয়তো বা পাড়ি দিতে কষ্ট হতো, কিন্তু একটা জায়গায় গিয়ে সেই পরিবেশটাকে বোঝা, সেই মানুষগুলোর অনুভূতি অনুভব করা, সেইটাকে বেস করে একটা গল্প লেখা এবং শুটিং শুরুর সময় সিনেমাটোগ্রাফি করা, সব কিছু এক হাতে সামলেছেন। তো এই জায়গা থেকে কি মনে হয়েছিল আপনার যে আমি কি শেষ পর্যন্ত এটা করতে পারবো, বা আমি যেভাবে স্বপ্নটা দেখেছি, আমি যেভাবে গল্পটা দেখেছি, সেভাবে কি গল্পটা তুলে ধরতে পারছি কিনা? আচ্ছা, প্রথমত একা হাতে করিনি, কারণ আমরা টিম। সো পুরা টিম এত সাপোর্টিভ, এবং সবাই এটা নিয়ে বলেও যে এই টিমটা একটা অদ্ভুত টিম আর কি। কারণ সবাই এত সাপোর্ট করে এবং সবাই মিলে একটা কাজ করার একটা এটা অদ্ভুত। আর আমাদের আসলে না পারার সুযোগই ছিল না, কারণ আমরা ভাবিনি কখনো হবে না, কারণ আমরা জানতামই এটা হবে, এটা হতেই হবে। আপনি যে বলছিলেন এই টিমের কথা, আমি সম্প্রতি সময়ে কয়েকটা ইন্টারভিউতেও দেখলাম, তারা আসলে বলছে আমরা অপেক্ষা করছি এই টিমটা আবার কবে একসঙ্গে কাজ করবে, আবার কবে আমাকে ডাকবে। এই যে একজন নির্মাতার সঙ্গে কাজ করতে গিয়ে একটা টিমের এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া, এবং আমরা জানি যে যখন একটা টিম একসঙ্গে এক ভাবনায় থাকে তখনই কিন্তু একটা ম্যাজিক ক্রিয়েট হয়। তো আপনার নেক্সট পরিকল্পনা কি? নেক্সট পরিকল্পনা, আমি এবার বাচ্চাদের ছবি বানাচ্ছি ভাই। আমার নতুন ছবির নাম অদ্ভুত, তো এখন অদ্ভুতেরই প্রিপ্রোডাকশন করছি। সো নেক্সট ইয়ার অদ্ভুত শুট করব। আপনার দেলুপি তো দর্শকের কাছে পৌঁছে গেছে, এবং আপনার কাছের অনেক মানুষরাও সিনেমাটি দেখছে, তাদের কাছ থেকে নিশ্চয়ই অনেক প্রতিক্রিয়া পেয়েছেন। সবচেয়ে ভালো লাগার একটা প্রতিক্রিয়া জানতে চাই, এবং একটু কষ্ট লাগার একটা প্রতিক্রিয়া জানতে চাই। আচ্ছা, সবচেয়ে ভালো লাগার প্রতিক্রিয়া হচ্ছে আমরা দেলুট ইউনিয়নে যখন এটার প্রিমিয়ার করি,
তখন মানুষজন যখন আমার হাত ধরে দোয়া করতেছিল, আশীর্বাদ দিচ্ছিল, এবং এইটা আমি কখনোই, মানে ধরেন আমি তো আরও কাজ করেছি এর আগে, নানান জায়গায় নানানভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছি, কিন্তু এই যে আশীর্বাদ করা, মন থেকে দোয়া করা, এইটা ভাই, এইটার চেয়ে বড় কোনো রিভিউ বা এটার চেয়ে মানে বড় প্রাপ্তি হতে পারে না। আর মানে ধরেন আমার কাছে মনে হয় ক্রিটিসিজম খুব ইম্পর্টেন্ট। সো ধরেন আমি ছবিটা যখন বানাইছি তখন ওটা আমার ছিল, এখন এটা অডিয়েন্সের। এখন এটা অডিয়েন্সের খুব বাজে লাগতে পারে, খুব ভালো লাগতে পারে, কিছু না লাগতে পারে, এটা একদম অডিয়েন্সের। তো ধরেন আমরা যখন লিবার্টি সিনেমা হলে রিলিজ দেই, সেখানে একজন প্রথম ভদ্রলোক, যার সাথে আমার ছবিও আছে আমাদের ফেসবুকে, তো উনি প্রথম টিকিট কেটেছেন, একটা খাতা নিয়ে এসছেন। হ্যাঁ, উনি একটা কলেজের টিচার, উনি খাতা নিয়ে এসছেন, ছবি দেখছে, পুরা খাতায় রিভিউ লিখে উনি আমার সাথে কথা বলছেন। উনি আমাকে অনেকগুলো পয়েন্ট বলছেন যে এটা হয়নি, এটা খুব বাজে লাগছে, এটা এইরকম না ওরকম হতে পারতো, অনেকগুলো রিভিউ দিয়েছেন। মোটা দাগে এমন না, উনি বলছে আমার ছবি খুব ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে বলেই এই ছোট ছোট জিনিসপত্র আমার কাছে মনে হয়েছে যে আরো বেটার হতে পারতো। তো ধরেন এতে আমার আসলে কষ্ট পাওয়ার কিছু নাই, এটা এখন তার। হ্যাঁ, ধরেন আমি তো এইটার মানে ধরেন একজন প্যারেন্ট আর কি, দেলুপি ছবিটার, কিন্তু এই ছবিটা এখন তো ওই মানুষটার, যারা এটার অডিয়েন্স, তারা তো এখন এটাকে নানানভাবে বিশ্লেষণ করবেই। সো এটাই আর কি। আচ্ছা, এই সিনেমার একটা শক্তিশালী বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, সিনেমার মিউজিক কিন্তু খুব সহজে মানুষকে কানেক্ট করে ফেলতে পারে। তো মিউজিক নিয়ে নিশ্চয়ই আপনাকে অনেক কিছু ভাবতে হয়েছে বা অনেক জিনিস ক্রিয়েট করতে হয়েছে। তো পুরোটাই কি আসলে পরিকল্পিত ছিল? পরিকল্পিত ছিল। একটু যদি বলি, আমরা সবসময় বিজিএম করার ক্ষেত্রে আমরা দেখি যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট খুবই হেল্প করে, এটা খুব সাপোর্টিভ হয় ছবির জন্য, করাটা খুব ইজি হয় এবং ইমোশনটাকে ইনহ্যান্স করতে খুব সহজ হয়। সো আমরা সবসময় আমাদের ইনস্ট্রুমেন্টের চেয়ে বিদেশি ইনস্ট্রুমেন্ট, বিদেশি মিউজিক ইউজ করার এক ধরনের প্র্যাকটিস আছে, কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই যে আমরা কেন। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমাদের সবসময় মনে হয়েছিল যে ওইখানের যে শব্দ, যেই মিউজিকগুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো ওই মনগুলোয় বাজে, ওদের নিজেদের সোসাইটিতে কালচারে আছে, সেটা সিনেমায় আনতে হবে। সেটা সবসময় খুবই ক্রিটিক্যাল ছিল। একটা হারমোনিয়াম আর একটা পিয়ানো, দুইটার মধ্যে তো অনেক পার্থক্য আছে। সো ধরেন একটা পিয়ানো বাজলে আর একটা হারমোনিয়াম বাজলে আমরা সবসময় হয়তো পিয়ানোর দিকেই টানটা দিব, কিন্তু আমাদের পুরাটা সময় টার্গেট ছিল যে হারমোনিয়ামটাই বাজতে হবে। কিন্তু হারমোনিয়ামটা বাজবে কিভাবে, ওইটা কখন ছবির হয়ে উঠবে, ওইটা খুঁজতে হবে। তো আমরা খুব ইনিশিয়াল টাইমেই সমর বৈরাগী বলে একজনকে পেয়েছিলাম, ওই যাত্রা দলের মাস্টার, যিনি ছবিতেও অভিনয় করেছেন। উনার অদ্ভুত হারমোনিয়াম প্লেয়িং, এবং ধরেন যাত্রার যে হারমোনিয়াম প্লেয়িং, যাত্রায় কিন্তু হারমোনিয়াম কথা বলে, লাউড, তারপর ট্রাম্পেট, বাঁশি, এই ইনস্ট্রুমেন্ট তিনটা আমরা একদমই মেইন রেখে আমরা পুরো জিনিসটা প্ল্যান করি। এরপর আমরা দেখি যে শহরের যারা প্লেয়ার তারা একভাবে বাজায় এবং গ্রামের প্লেয়ারদের ওদের নিজস্বতাটা আলাদা। কিন্তু রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আবার শহরের যারা মানে রেকর্ড করে, শহরের ঠিক না, যাদের রেকর্ড করার অভ্যাস আছে তাদেরটা খুবই স্মুথ ধামধাম বাজায় দিতে পারে, কিন্তু ওই গ্রামের ওই ইনস্ট্রুমেন্টগুলো, ওই সাউন্ডগুলো আমার মাথায় ইয়ে করতেছিল। তো এটার জন্য তপেশ দাকে মানে অনেক ধন্যবাদ, ওনাকে প্রচুর জ্বালাইছি আমি, প্রচুর জিনিসপত্র উনি বানাইছে এবং একবারের জন্য বলেনি যে আমি এত কিছু বানাচ্ছি, আপনি বারবার রিপ্লেস করাচ্ছেন। এবং খুলনায় যাওয়া, ওই মানুষগুলোকে নানান গ্রাম থেকে নিয়ে এসে খুলনার লোকাল স্টুডিওতে রেকর্ড করা, এবং ধরেন থাকে না ওখান থেকে জিনিসপত্রগুলোকে খোঁজা যে আসলে কিভাবে কি করা যাবে, মানে এটাই আর কি। এই জার্নিটা খুবই অদ্ভুত ছিল মিউজিকের। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে এখন দেলুপিটা দর্শকের সিনেমা হয়ে গেছে। তো দেলুপি যদি দর্শকের সিনেমা হয়ে থাকে, যেহেতু প্রান্তিক অঞ্চলের গল্প, এটা আরো বড় আকারে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? না, তা তো অবশ্যই আছে। মানে আমরা
এখন চেষ্টা করতেছি যে নেক্সট উইকে যে আরো মানুষের কাছে নিয়ে যেতে, এবং এটা খুব ভালো লাগছে, নানান জায়গা থেকে মানুষ ডাক দিচ্ছে। এবং শুধু ডাক না, ধরেন এরকম অনেক জায়গা আছে যেখানে সিনেমা হল নাই, সেখানে মানুষজন বলছে যে আমাদের এখানে চালানোর আমরা অ্যারেঞ্জ করতেছি, আপনারা নিয়ে আসেন। খুব ভালো লাগছে। খুলনার একটা পুলিশ ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে ওখানকার ডিআইজি আমাদের সাথে যোগাযোগ করছে যে আমি একটু আমার ট্রেনিদেরকে দেখাতে চাই ছবিটা। আমাদের এক পরিচিত ছোট ভাই, সে আমেরিকা থেকে আমাদেরকে লিখছে যে ও আসলে নিজে ছবিটা দেখতে পারছে না, কিন্তু ও যারা সিনেমা হলের টিকিট কেটে যেতে পারবে না, এই নানান ধরনের লিমিটেশনস বা অর্থনৈতিকভাবে সে এই ছবিটা দেখতে পারবে না, সেরকম 50 জনকে ভালো জায়গায় সিনেমাটা দেখাতে চায়। তো এই যে নানান জায়গা থেকে, দেশে বিদেশে মানুষ যে নানান জায়গা থেকে বলতেছে, পোস্ট করতেছে যে আমরা অমুক জায়গায় দেখবো, অমুক বিভাগে কেন আসতেছে না। তো বাংলাদেশে আমরা এটা ছড়াতে চাই, এবং একই সাথে আমরা ইন্টারন্যাশনালিও মুভ করতে চাই আর কি। অদিতি, আপনার কাছে জানতে চাই, মঞ্চে অভিনয় করেছেন, বড় পর্দায় আপনার অভিষেক হয়েছে, ঠিক এই সময়টাতে এসে আপনার চারপাশের পরিবেশটাকে কতটুকু পরিবর্তন দেখছেন? আসলে আমি সেরকমভাবে বাড়ি থেকে বেরোই না, অতটা কারোর সাথে মিশিও না, তবে আমার সাথে যারা মেশে চলে, কথা বলে, তারা অনেকেই খুশি। আমি চাই আপনি খুলনার যে আঞ্চলিক ভাষা আছে এবং যেটা বলতে আমার মনে হয় যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার মুখে শুনতে আমাদের দর্শকরা পছন্দ করবে, আমরা আপনার পুরো অনুভূতির কথাটা খুলনার আঞ্চলিক ভাষায় শুনতে চাই। ঠিক আছে। তো তারাই আমারে বলতেছে যে তুমি আরো এগিয়ে যাও, তোমার সাথে আমরা আছি, থাকবো। আর আমার এলাকায় সবাই আমাকে খুব ভালোবাসে, খুব। তো আমি যখন মানে মঞ্চে নাটক করি, তখন থেকেই আমাকে সবাই ভালোবাসে। তো আমিও তাদের এই ইচ্ছাটাকে দেখে আমারও ভালো লাগে, আমারও এগিয়ে যেতে ভালো লাগে। আচ্ছা চিরঞ্জিত, আপনার চারপাশটা কতটা পরিবর্তন দেখছেন? অনেকটাই পরিবর্তন দেখছি। মানে যাদের সাথে এই পর্যন্ত আমার কোনো কথাবার্তা হয়নি, যাদের আমি চিনিও না, তারা আমাকে এসে আমার সাথে কথা বলতেছে, আমাকে অভিনন্দন জানাচ্ছে, সেলফি তুলছে। হ্যাঁ, সেলফি তুলছে, মানে এগুলো তো হচ্ছেই। খুব ভালো লাগছে আর কি। মানে আর সবাই আমাকে মানে একটা ভালো কাজ করছি এর জন্য অভিনন্দন জানাচ্ছে, নিজেরও খুব ভালো লাগছে, ইভেন আমার ফ্যামিলিরও খুব ভালো লাগছে। আমি ঠিক এই জায়গাতেই জানতে চাই যে আসলে পরিবারের কাছে কেমন লেগেছে, পরিবার কি বলছে? পরিবারের সবার প্রায়, শুধু আমার বাবা মা বাদে, মানে আমার ফ্যামিলির বাকি সবাই দেখেছে এবং সবাই খুব ভালো বলেছে যে ভালো কাজ হয়েছে, আগাই যাও। আপনার কি মনে হয়েছে কখনো যে এই সিনেমাটা আমি আমার বাবা মাকে দুই পাশে রেখে মাঝখানে বসে সিনেমাটা দেখতে চাই? হ্যাঁ, মনে হয়েছে, কিন্তু আমার বাবা মা আমি আনতে চাইছি, বললাম যে চলো হলে যাই, কিন্তু তারা আর কি তারা আসলে ঢাকায় জার্নি করে আসতে পারছে না। হ্যাঁ, ঢাকায় না, মানে খুলনাতে যে সময় রিলিজ করা হয় ওই সময় আমি বলি যে চলো তোমরা, তা বললো যে আমরা কেন যাব। মানে ওনারা লজ্জা পাইছে আর কি। ওরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, ওরা মানে অনেক বড় পরিবার। তো দাদারা, ওর বৌদিরা খুবই ভালো, ওরে খুবই সাপোর্ট করে, বাড়ির সবাই ওরে খুব সাপোর্ট করে। কিন্তু মানে আমার সাথে একসাথে দেখিনি এইটা না, কিন্তু আমার বাবা মা, আমার পরিবারের প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করে। যে বেশি করে আমার বাবা আমাকে মানে কোনো সময় বারণ করে না যে তুমি এটা করো না, আরো বলে যে তুমি এটা ছেড়ে না, কিন্তু এটা তুমি চালায় যাও। তার মানে আমরা সামনে আপনাকে অভিনয় পাচ্ছি। হ্যাঁ, যদি আমাকে মানে আমি যদি কোনো চরিত্রের জন্য পারফেক্ট হই তো অবশ্যই। আপনি কি কখনো ভেবেছেন আপনার মধ্যে একটা বিষয় আছে, একদম মাটির একটা গ্রান আছে, যেটা আসলে সবকিছুর সঙ্গে মিশে যেতে পারে, সব চরিত্রের সঙ্গে মিশে যেতে পারে? না, ওইরকম করে তো আমি কখনো ভাবিনি। অভিনয় আমার ভালো লাগে, আমি করি। আর তো এই বিষয়টা তো ভাই দেখেছেন, এটা তো আমি আর কিছু আচ্ছা, বলবো না। আসলে আমরা বুঝতে পারছি যে যখনই তাদের কিছু জিজ্ঞেস করছি সবকিছু কৃতিত্ব তাওকির ভাইয়ের কাছে চলে না যাচ্ছে। ভাই, ওরা আমাকে ট্রান্সফার করে দিচ্ছে, কিন্তু আমি তো আর অ্যাক্টিং করিনি, অ্যাক্টিং তো ওরাই করছে আর কি।